আচ্ছা, আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র। তো এটা কি বলে, এর আগের ক্লাসে আমরা বিঘটনটা পড়েছিলাম, যে বিঘটন সম্পর্কে, যে বিঘটন জিনিসটা কি সেসব আমাদের পড়া হয়েছিল। তো আজকে যেটা পড়ব সেটা হচ্ছে এটা দিয়ে একটা সূত্র আছে, তো সেই সূত্রটা আমরা পড়ব। সেই সূত্রটা কি বলে যে যখন আমরা তেজস্ক্রিয় বিঘটনের কথা বলি, তখন আমরা বিঘটন বলছি, তার মানে যে কোনো একটা সময়ে একটা রেডিও অ্যাক্টিভ মৌল বা অ্যাটম আছে, সেটা কি হচ্ছে সময়ের সাথে সাথে এনার্জি রেডিয়েট করছে, এবং এনার্জি রেডিয়েশনের ফলে কি হচ্ছে, তার যে অ্যামাউন্ট আছে, যেটা দিয়ে যে পরিমাণ তেজস্ক্রিয় মৌলটা দিয়ে আমরা শুরু করেছিলাম, সেই মৌলটা কি হচ্ছে কন্টিনিউয়াসলি ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে, সে মাস লস করছে। তো এই যে ব্যাপারটা, সেটা থেকেই এই জিনিসটা আসে, যে এই সূত্র বলে যে বিঘটনের হার, সময়ের সাপেক্ষে বিঘটনের হার সেই মুহূর্তে উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যার সাথে সমানুপাতিক। আচ্ছা, তাহলে আমরা যদি ধরে নিই যে টি সময়, একটা নির্দিষ্ট মুহূর্ত ধরেছি, তো সেই টি সময়ে আমার মৌলে উপস্থিত পরমাণুর সংখ্যাটা যদি এন হয়, ঠিক আছে, এটা আমি ধরে নিচ্ছি, এটা পরমাণুর সংখ্যা, টি সময়ে এন সংখ্যক পরমাণু রয়েছে, পরমাণু বর্তমান, ঠিক আছে, তেজস্ক্রিয় পরমাণু অবশ্যই। তো তাহলে ডিটি সময়ের পার্থক্যে, ঠিক আছে, যদি ডিএন সংখ্যক পরমাণু বিঘটিত হয়, কি বললাম, এইটা হচ্ছে সময়ের পার্থক্য, একটা ক্ষুদ্র সময়ের পার্থক্য আমরা ধরেছি ডিটি, এবং এইটা হচ্ছে তোমার পরমাণুর বিঘটন, মানে অ্যাকচুয়ালি ডিএন সংখ্যক পরমাণুর বিঘটন বললে ব্যাপারটা আরও ভালো বোঝা যায়, যে এই সংখ্যক পরমাণু বিঘটন হয়েছে। তাহলে সূত্র কি বলে, সূত্র বলে ডিএন ডিটি বা ডিডিটি অফ এন। এটা কি দিচ্ছে, এটা দেখো, আমরা পরমাণুর বিঘটন যে সংখ্যাটা, সেটাকে আমরা ডিটি দিয়ে ডিভাইড করেছি, তোমরা জানো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পড়েছো, তো এটা একটা অপেক্ষক ডিডিটি, সেটা বসেছে এনের উপর। এটা আমাদের অ্যাকচুয়ালি বিঘটনের হারকে বোঝাচ্ছে, দ্যাট শুড বি প্রপোর্শনাল টু এন। এই সূত্র অনুসারে, এই সূত্রটা বলেছিল যে বিঘটনের হারটা তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যার সাথে সমানুপাতিক, তো আমরা সেটা করেছি, ঠিক আছে। এবার যদি এই সমানুপাতিক চিহ্নটা সরাই, তাহলে ডিএন ডিটি মাস্ট বি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু এন। এই ল্যামডাটা হচ্ছে তোমার তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবক, ল্যামডাটা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট বলি আমরা এটাকে, ডিকে কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, নেগেটিভ সাইনটা এখানে কি সিগনিফাই করছে, এটা বলছে যে সময় যত বাড়বে, সময়ের পার্থক্য বুঝতেই পারছো, এটা একটা সময়ের পার্থক্য যত বাড়বে, সময় যদি বৃদ্ধি পায়, তাহলে তোমার এই সংখ্যাটা কী হবে, কমে যাবে। তাহলে রিলেশনটা ব্যস্তানুপাতিক রিলেশন, দ্যাট ইজ ওয়াই আমরা এখানে একটা নেগেটিভ সাইন দিয়েছি, ঠিক আছে, হলো। তো এইটা হলো তোমার সূত্র। এবার এটাকে যদি আমরা এখান থেকে আমরা যদি একটা বিঘটনের সূচকীয় সূত্রটা বের করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, মানে আমরা করব যেটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে আমাকে, ঠিক আছে। কিভাবে ইন্টিগ্রেশন, কোথা থেকে কি ধরে নিচ্ছি, টি ইকুয়ালস টু 0 সময়ে, মানে আমরা একদম সময়ের শুরু থেকে স্টার্ট করেছিলাম, পরমাণুর সংখ্যাটা ছিল n0, পরমাণুর সংখ্যা সেটা আমরা n0 ধরেছিলাম, ঠিক আছে। তো n0 সংখ্যক হচ্ছিল। এবার আর একটা জিনিস, টি সময় ধরছি, একটা নির্দিষ্ট সময়, টি সময়ে তোমার পরমাণুর সংখ্যাটা হবে n, ঠিক আছে, বা এনটিও করা যেতে পারে, অনেক জায়গায় সেটাও দেখবে যে অনেক ক্ষেত্রে অনেক বইয়ে এনটি দেওয়া আছে, টিটাকে এখানে নিচ্ছিল সাফিক্স সময় হিসেবে, যাই হোক আমি নিচ্ছি না। তো তাহলে আমার এই টি ইকুয়ালস টু 0 সময় থেকে টি সময় পর্যন্ত আমরা কি করব, এটার উপর ইন্টিগ্রেশন করব, ঠিক আছে।
তাহলে আমরা একটা এন এর ভ্যালুটা পাবো। এই ভ্যালুটা আমাকে বের করতে গেলে কি করতে হবে, এটাকে সরাতে হবে অপেক্ষক সাথে, জানোই এটা ইন্টিগ্রেশন করেছো। এন, তাহলে n0 to n dn dt equals to minus lambda integration over 0 to t, সরি এটা n আর এটা dt। আচ্ছা, এখানে একটা লাইন আমার এখানে করে দেখানো একটু করলে ভালো হয়। এই লাইনটার পরে আমরা কি করব, এই এনটাকে এদিকে নিয়ে আসবো, ডিডিটাকে এদিকে নিয়ে যাবো। তাহলে নেক্সট লাইনটা হয়ে যায় এরকম, dn বাই n ইকুয়ালস টু মাইনাস ল্যামডা ইন্টু ডিটি। ঠিক আছে, এবার আমরা এই বাঁ দিকটাতে n এর উপর ইন্টিগ্রেশন করেছি আর ডান দিকটাতে t এর উপর ইন্টিগ্রেশন করেছি। ঠিক আছে, তো তোমরা জানো dn বাই n এটা যদি আমার ইন্টিগ্রেশন হয় তাহলে আমরা ln নিই বা log e নিই, ln n from n0 to n equals to minus lambda into t from 0 to t। ঠিক আছে, তো এটা করলে কি পাবো, এটা করলে পাবো ln n বাই n0 এই ইকুয়ালস টু মাইনাস ল্যামডা। একটা জিনিস দেখাই একবার, করার কোনো প্রয়োজন ছিল না যদিও, যাই হোক। নেক্সট লাইন হয়ে যাচ্ছে ln n বাই n0 ইকুয়ালস টু মাইনাস ল্যামডা টি। এখানে ভ্যালুটা বসিয়েছি বলে করে দেখালাম। ঠিক আছে, তো ল্যামডা টি হলো। এবার তোমার কি করব, এই এলএনটাকে উঠাবো। এলএন যদি উঠাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, বোথ সাইডে ই নিতে হবে। এই সাইডে ই নিলে ই এলএন ক্যান্সেল, এই সাইডে আমরা ই নিচ্ছি। তাহলে n বাই n0 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি, অ্যান্ড দেন n ইকুয়ালস টু n0 into e to the power minus lambda t. This is the এই যে ফাইনালি আমরা পেলাম এক্সপোনেনশিয়াল ল পেলাম। এক্সপোনেনশিয়াল ল এই যে এখানে ই পেয়েছি, সেই জন্য এটাকে এক্সপোনেনশিয়াল লটা বলা হয়। ঠিক আছে, তো হয়ে গেল, এটা হলো তোমার সূচকীয় সূত্র। দিস ইজ দ্য এক্সপোনেনশিয়াল ল অফ রেডিও অ্যাক্টিভ ডিকে। ঠিক আছে, বেশ। তো আমরা যদি এই জিনিসটাকে একটা গ্রাফে প্লট করি তাহলে কি হবে, ই এর গ্রাফ হবে, মানে ই এর কার্ভ হবে। ই এর কার্ভ তোমরা আশা করি জানো, সেটা হচ্ছে এদিকে আমরা টি নেব, এদিকে আমরা এন নেব। ঠিক আছে, তো যদি এরকম কিছু হয় আমরা স্টার্ট করব ফ্রম n0, আর এটা কি হবে, ই এর গ্রাফ যেমন হয়ে থাকে সেরকম হবে। এটা 0 থেকে স্টার্ট, এই যে এই। ঠিক আছে, এই হলো, এটা হচ্ছে তোমার এই সূত্রটার লেখচিত্র, বিঘটনের লেখচিত্র, তেজস্ক্রিয় বিঘটনের লেখচিত্র এরকম দেখতে হবে। ঠিক আছে, নেক্সট টপিকটা বলতে গেলে আমি গ্রাফটা দিয়েই শুরু করি। নেক্সট জিনিস হচ্ছে হাফ লাইফ। নামটা থেকে বুঝতে পারছো আমরা এমন কিছু একটা বলছি যেখানে হাফ লাইফ মানে অর্ধ জীবনকালের কথা বলা হচ্ছে। কার জীবনকাল? অবভিয়াসলি যে পরমাণুটাকে নিয়ে কাজ করছে সেই পরমাণুটার হাফ লাইফ নিয়ে কথা হচ্ছে। তাহলে বলছি যে সময়ে পরমাণুতে উপস্থিত বা তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত পরমাণুর সংখ্যাটা অর্ধেক হয়ে যাবে, সেই সময়টাকে আমরা বলবো অর্ধ জীবনকাল বা হাফ লাইফ। তাহলে আমরা এই দিকে এই টোটালটা ধরো, এই যে এটা 0, এখান থেকে n0 অবধি হাফ কোন পোর্শনটা, এইটা আমরা এটাকে n0/2 বলতে পারি, একদম অর্ধেক। সেটার সাথে আমরা যদি গ্রাফ থেকে একটা লম্ব টানি টি এর উপর, তাহলে আমরা একটা সময় পাচ্ছি, সেই সময়টাকে আমরা বলবো অর্ধ জীবনকাল। মানে যে সময়ে আমার তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত পরমাণুর সংখ্যাটা ইনিশিয়ালের অর্ধেক হয়ে যাচ্ছে, n0/2 হয়ে যাচ্ছে, সেই সময়টাকে দ্যাট ইজ কল্ড টি হাফ। আর অনেক জায়গায় শুধু টিও লেখে, আমি এখানে সাফিক্সে হাফ লিখেছি বিকজ হাফ লাইফ। ঠিক আছে, তো গ্রাফটা থেকে আশা করি অর্ধ জীবনকালটা আমি বোঝাতে পেরেছি। তো নেক্সট চলে আসি যে অর্ধ জীবনকাল নিয়ে। তো সংজ্ঞাটা তোমরা অলরেডি জেনে গেছো যে অর্ধ জীবনকাল মানে হচ্ছে যে সময়ে কোনো একটা তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত তোমার তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যাটা প্রারম্ভিক সংখ্যার অর্ধেক হয়, সেই সময়টাকে আমরা বলি অর্ধ জীবনকাল বা হাফ লাইফ। ঠিক আছে, তো ব্যাপারটা এরকম যে আমরা হাফ লাইফটাকে এখানে টি হাফ দিয়ে ডিনোট করছি,
তাহলে এটাতে কি হয়, টি ইকুয়ালস টু 0 সময়ে যদি পরমাণুর ইনিশিয়াল তেজস্ক্রিয় নমুনায় পরমাণুর সংখ্যাটা n0 হয়, তাহলে স্মল টি ইকুয়ালস টু t½ এই সময়টাতে কি হবে, n0/2 হবে। এটা বোঝা গেল? ঠিক আছে। তো এবার আমাদের যেটা নেক্সট আছে সেটা হচ্ছে অর্ধায়ু আর এই ডিকে কনস্ট্যান্ট, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। ঠিক আছে। আচ্ছা, তো আমার সূচকীয় সূত্র থেকে আমরা কি পাই, বা এক্সপোনেনশিয়াল ল থেকে পাই, n ইকুয়ালস টু n0 e⁻λt। ঠিক আছে। আর এই হাফ লাইফের কনসেপ্টটা কি বলে, যে টি ইকুয়ালস টু 0 সময়ে n0 ছিল, তো এটা হচ্ছে সেই ইনিশিয়াল সংখ্যাটা। ঠিক আছে। তো যদি আমরা t½ দিয়ে এই সূত্রটা লিখতে চাই, তাহলে আমরা কি লিখব, যে টি ইকুয়ালস টু t½ সময়ে n ইকুয়ালস টু কী হবে, n0/2 হবে। তাহলে এই জিনিসটা এই সূত্রে লিখলে আমরা দেখতে পাই যে n0/2 ইকুয়ালস টু n0 ইন্টু e⁻λ ইন্টু t½ ঠিক আছে। বেশ, এরপর চলে আসি, দেখো এখানে n0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানটায় বাঁ দিকটায় পড়ে থাকছে হাফ ইকুয়ালস টু e⁻λ ইন্টু t½ ঠিক আছে। বেশ, এইবার আমরা ইটাকে বাঁ দিকে নিয়ে আসবো। ঠিক আছে। তাহলে ব্যাপারটা কীরকম দেখতে হবে, ব্যাপারটা এরকম হবে যে তোমার একটু ডান দিক বাঁ দিক চেঞ্জ করছি, তাহলে ইটাকে এইদিকে নিয়ে চলে আসি, 1/e⁻λ ইন্টু t½ ইকুয়ালস টু 2। এটা মাইনাস আছে, এটা 1/, আছে, দুটোকে কম্বাইন করে দিলে আমার চলে আসে e⁻λ ইকুয়ালস টু 2। ইটাকে ওঠালাম, মানে ইটাকে আমাকে উঠে দিতে গেলে কী করতে হবে, বোথ সাইডে ln নিতে হবে, তাহলে এদিকে ln তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে λ⁡t½ ইকুয়ালস টু ln2। ln2 এর ভ্যালু হচ্ছে 0.693। ঠিক আছে। তাহলে t½ ইকুয়ালস টু 0.693 ডিভাইডেড বাই λ। ওকে, এইটা হচ্ছে তোমার t½ সাথে ল্যামডার সম্পর্ক। ঠিক আছে। আচ্ছা, তো এটা বুঝতেই পারছো যে এটা যেহেতু অর্ধায়ু, তাহলে এটা সময় বোঝাচ্ছে, তো সময়ের একক সেকেন্ড। তাহলে আমরা এইটা থেকে ল্যামডার কিন্তু একক বের করতে পারবো। দেখো ইনভার্স হচ্ছে λ ইকুয়ালস টু 0.693/t½ তো তাহলে ল্যামডার যে একক সেটা কিন্তু (2) বা পার সেকেন্ড হতে পারে, মানে হবে আর কি। ঠিক আছে। এটা ল্যামডার একক ডিকে কনস্ট্যান্ট। এবার এই হাফ লাইফ জিনিসটা কী সিগনিফাই করে, বা এটা পড়লাম কেন, বা তোমার যে আমরা যে t½ বলছি, তো t½ আমাদের কোথায় কাজে লাগে, একটা খুব ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যে আমরা যখন ইনিশিয়াল টাইমটা 0 থেকে স্টার্ট করেছিলাম, তখন আমার পরমাণু সংখ্যা ছিল n0। ঠিক আছে। তাহলে t ইকুয়ালস টু যখন 0, ঠিক আছে, তখন n ইকুয়ালস টু n0। ঠিক আছে। এরপরে যখন আমার ফার্স্ট t½ যাচ্ছি, ঠিক আছে, t½ এই সময়ের অর্ধেক, মানে সরি, এই পরমাণু সংখ্যার অর্ধেক সংখ্যক আমি পাচ্ছি, তাহলে n0/2। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, n দিয়ে শুরু করেছিলাম, n0 দিয়ে শুরু করেছিলাম, তো পরমাণুর সংখ্যাটা n0/2 হলো, সময়টা t½ এরপরে এইটার অর্ধেক হবে, এটা কিন্তু আর না, এইটার অর্ধেক হবে। এখন আমার কাছে, এবারে এটা ভুলে যাও, এখন আমার সময় হচ্ছে t½ আর পরমাণুর সংখ্যা হচ্ছে n0/2। তাহলে নেক্সট কোয়ার্টার অফ টাইমে কী হবে, নেক্সট হাফ টাইমে কী হবে, অর্ধেক সময়ে, সেটা হচ্ছে এই সংখ্যাটা অর্ধেক হবে, তার মানে n0/2 ইন্টু ½ হবে, দ্যাট ইজ n0/4।
এই সংখ্যাটা হবে কত সময়ে? আবার অর্ধেক সময়ে, তার মানে 2 ইন্টু t½ নেক্সট কি হবে? এই সংখ্যাটার অর্ধেক হবে, তার মানে n0/8 হবে। আর করছি না, এটা হবে 3 ইন্টু t½ তৃতীয় অর্ধায়ু। নেক্সট n0/16 4 ইন্টু t½ নেক্সট n0/32 5 ইন্টু t½ অ্যান্ড সো অন, চলতে থাকবে ব্যাপারটা। তার মানে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো তোমরা, যে আমরা শুরু করছিলাম n0 দিয়ে, এবং সেটা প্রথমে n0/2 হলো, তারপর n0/4 হলো, দেন 8 হলো, 16 হলো, 32 হলো, 64 হলো, দেন 128 হবে, এরকম করে চলতে থাকবে। তার মানে কোনো দিনই একটা তেজস্ক্রিয় পরমাণুর যে পরিমাণ বা সংখ্যা, সেটা কোনো দিনই ফাইনালি 0-তে গিয়ে রিচ করবে না, কারণ আমরা প্রাথমিক যেটা ছিল সেটার অর্ধেক পেলাম, আবার এখন যেটা অর্ধেক পেলাম সেটা আমার প্রাথমিক, তো সেটার অর্ধেক হবে, দেন সেটার আবার অর্ধেক হবে। তো আমরা কোনো সময় 0 পাবো না, পুরোপুরি কখনোই শেষ হবে না। তাহলে আমরা এখান থেকে কনক্লুড করতে পারি যে তেজস্ক্রিয় অবশেষ কখনোই পুরোপুরি শূন্যে নেমে আসে না। এই জন্যই তেজস্ক্রিয় মৌলের ধর্ম প্রকাশ করার জন্য আমার অর্ধায়ুটা একটা স্বাভাবিক রাশি, এবং আয়ু বা পূর্ণ আয়ু বলে কিছু হয় না। মানে একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সের হাফ লাইফ হচ্ছে একটা কোয়ান্টিটি যেটা আমাদের কাজে লাগে, কিন্তু ফুল লাইফ বলে কিছু হয় না। হয় না কেন? বিকজ কী করে হবে? ওটা তো কোনো সময় শেষই হবে না, পূর্ণ আয়ু তো কখনো শেষই হবে না, তাহলে আমরা পূর্ণ আয়ু ক্যালকুলেট করবো কী করে? কিন্তু আমরা হাফ লাইফ ক্যালকুলেট করতে পারছি, বিকজ এটা অর্ধেকে পরিণত হবে। ঠিক আছে, এবার তোমরা এখান থেকে একটা জিনিস রিলেট করতে পারবে। দেখো, যে তোমরা আশা করি ক্লাস 10-এ পড়েছো যে ওই চেরনোবিল বা ফুকুশিমাতে যে তোমার ইয়েগুলো হয়েছিল, যে পারমাণবিক চুল্লি থেকে যে দুর্ঘটনাগুলো ঘটেছিল, তো চেরনোবিলে যেটা তোমার 1964 বা 68 এরকম কিছু একটা সময় হয়েছিল, তো তারপরে থেকে জায়গাটা কিন্তু এখনও অ্যাবান্ডান্ট, মানে যারা ওই জায়গায় ছেড়ে এসেছিলো তারা কিন্তু এখনও অবধি ফিরে যেতে পারেনি। কেন? বিকজ সেখানে এখনও তোমার তেজস্ক্রিয় পরমাণু বা তেজস্ক্রিয় সাবস্টেন্সের এখনও ট্রেস পাওয়া যায়। তো ডেফিনেটলি ট্রেস তো পাওয়া যাবেই, কারণ যেগুলো ছড়িয়ে পড়েছে সেগুলো কি হচ্ছে, অর্ধেক সময়ে অর্ধেক হচ্ছে, t½ সময়ে অর্ধেক হচ্ছে, দেন তার অর্ধেক হচ্ছে, দেন তার অর্ধেক হচ্ছে। তো ফাইনালি তো ওই জায়গাটা 0 কখনোই পৌঁছাচ্ছে না। ওই পরিবেশটা থেকে কোনো সময় তো তেজস্ক্রিয় মৌলটা শেষ হচ্ছে না, সেই জন্য কী হচ্ছে, এখনও তেজস্ক্রিয় পরমাণুর ট্রেসগুলো পাওয়া যাচ্ছে, ও সেখানে উপস্থিত রয়ে যাচ্ছে সব জিনিসে, যেগুলো তোমার অ্যাবান্ডান্ট, তোমার কলকারখানা বা বাড়িঘর বা তোমার জঙ্গল বা গাছ, ঠিক আছে, সব জায়গায় কী হয়ে যাচ্ছে, এগুলো ইনকর্পোরেট হয়েই থেকে যাচ্ছে, বিকজ যেটা ফাইনালি কখনোই 0-তে গিয়ে পৌঁছাচ্ছে না। ঠিক আছে, তো এই হলো একটা ব্যাপার। তবে আমরা নেক্সট আরেকটা জিনিস ক্যালকুলেট করতে পারি, দ্যাট ইজ গড় আয়ু বা মিন লাইফ। ঠিক আছে, ফুল আয়ু তো বুঝেই গেছে যে ফুল আয়ু মানে ফুল লাইফ বা পূর্ণ আয়ু বলে কিছু হবে না, কিন্তু আমরা একটা মিন লাইফ ক্যালকুলেট করব।